কিংস পার্টি যতবারই নির্বাচন ঘনিয়ে আসে এই শব্দ দুটি বাংলাদেশের রাজনীতিতে বারবার প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং সম্প্রতি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী ছাত্রদের নাম সরাসরিভাবে ইঙ্গিত না করেও বলেছেন রাষ্ট্রীয় মদদে একটি কিংস পার্টি গঠন করা হচ্ছে। তিনি সরাসরি কাউকে ইঙ্গিত না করলেও তিনি কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির কথাই বারবার বলেছেন এবং পাল্টা রেসপন্স আসতেও কিন্তু খুব বেশি দেরি হয়নি। নাসিরউদ্দিন পাটোয়ারি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক তিনি কিন্তু পরের দিনই প্রথম আলোতে দেয়া একটি ইন্টারভিউতে বলেন বাংলাদেশের রাজনীতিতে আদি এবং আসল কিংস পার্টি হলো বিএনপি। তাহলে চলেন প্রশ্ন করি কিংস পার্টি আসলে কি, বাংলাদেশের রাজনীতিতে কিংস পার্টির ইতিহাসই বা কেমন। নির্বাচনের আগে কিংস পার্টির তৎপরতা এটা প্রথম দেখা যায় 1988 সালে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচনের আগে। তখন আসলে কি হয়, এরশাদ একচাটিয়ে একটি নির্বাচন করতে চায় এবং তার আন্ডারে যে নির্বাচনটি হয় সেখানে বিএনপি, আওয়ামী লীগ, সিপিবি সহ বড় রাজনৈতিক দলগুলো বয়কট করে। কিন্তু তখন তো তার নির্বাচনটাকে পার্টিসিপেটারি দেখাতে হবে, তাই না? এটা করার জন্য প্রথমে সে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে গ্রেপ্তার করে এবং নির্বাচনটাকে পার্টিসিপেটারি দেখার জন্য তৎকালীন জাসদ নেতা আসম আব্দুর রবকে বাগিয়ে আনে এবং তাকে বলে যে তোমাকে আমরা কোনো কিছু সিট টিট দিয়ে দিব, তুমি নির্বাচনে আসো এবং তোমাকে আমরা বিরোধী দলীয় নেতা বানিয়ে দিব। এবং তখন কিন্তু আসম আব্দুর রবের নেতৃত্বে 9 দলীয় একটা জোট গঠন করা হয় এবং তৎকালীন নির্বাচনে তারা 19টি সিট পায় এবং অত্যন্ত গৃহপালিত একটি বিরোধী দল হিসেবে কিন্তু তারা সংসদে যায় এবং সেটার কিন্তু একটা ডেজাভু আমরা দেখতে পেরেছিলাম 2014 পরবর্তী সময়। সেখানে আইরনিটা হয়েছিল গৃহপালিত বিরোধী দলের রোলটা নেয় এরশাদের জাতীয় পার্টি এবং এরশাদের রোলটা নেয় শেখ হাসিনার আওয়ামী লীগ এবং এভাবে ইতিহাস বারবার পুনরাবৃত্তি আসলে হতে থাকে। কিন্তু বাংলাদেশের মিডিয়া এবং একাডেমিক রিসার্চে কিংস পার্টি শব্দটি সবথেকে বেশি আলোচিত হয় 2007-08 পলিটিক্যাল টার্নওভারের পরে। তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়, ফখরুদ্দিন মঈনুদ্দিন ক্ষমতায় আসে, খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে আবার গ্রেপ্তার করা হয় এবং -2 একটা ফর্মুলা তারা করতে চায় যে বড় দুই নেত্রীকে বাদ দিয়ে তারা নতুন কিছু দল করবে তাদের মদদে। এবং তখন কিন্তু বেশ কিছু দলের নাম আলোচনায় আসে, তার মধ্যে একটি ছিল প্রগতিশীল গণতান্ত্রিক দল। তৎকালীন বিএনপি নেতা ফেরদৌস আহমেদ কোরেশি বিএনপি থেকে বেরিয়ে এসে এই দলটি করেন। তাদেরকে নিয়ে বেশ হৈহুল্লোড় শোনা গেলেও নির্বাচনে তাদের রেজাল্ট যেটি আসে সেটি হাস্যকর ছাড়া কিছুই না। তাদের 21 জন প্রার্থীর আমি যদি ভোটের হিসেব করি যোগ করলে হয় মাত্র 14,028 এবং অবধারিতভাবে নির্বাচন শেষ হওয়ার পরে সেই দলটি বাংলাদেশের রাজনীতিতে ইরেলিভেন্ট হয়ে যেতে থাকে এবং তখনই আরেকটি দল গঠন করা হয় জেনারেল ইব্রাহিমের নেতৃত্বে কল্যাণ পার্টি। তারাও কিন্তু নির্বাচনে তেমন সুবিধা করতে পারেনি। 2014 সালে বিএনপি নেতা নাজমুল হুদা এবং আবুল কালাম আজাদের নেতৃত্বাধীন আরেকটি দল আসে যেটাকে বিএনপিকে ভেঙে গঠন করার চেষ্টা করা হয় এবং নামটি শুনলে বুঝতে পারবেন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট। এবং সেই নির্বাচনে কিন্তু আবুল কালাম আজাদ একটি আসনও জিতে নেন, কিন্তু ওই নির্বাচনের পরে কিন্তু তার ব্যাপারে এবং তার দলের ব্যাপারে তেমন আমরা কথা শুনতে পারিনি। ঠিক একইভাবে 2024-এর যে নির্বাচনটি হয় সেখানেও যেহেতু বিএনপি সহ বড় বিরোধী দলগুলো বয়কট করে তখনও কিন্তু নির্বাচনটাকে পার্টিসিপেটারি দেখানোর জন্য বেশ কিছু দলকে নির্বাচন কমিশন হঠাৎ করে রেজিস্ট্রেশন দেয়। সে সময় কিন্তু ডেইলি স্টার অসংখ্য রিপোর্ট করেছে যে যেই পার্টিগুলো হয় সেটা বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট হোক, সুপ্রিম পার্টি নামে একটি দল গঠন করা হয় এবং এই জাতীয় নামে বেশ কিছু দল যেগুলো গঠন করা হয় ডেইলি স্টারের রিপোর্টে কিন্তু আমরা দেখিয়েছিলাম যে নাম সর্বস্ব দল এবং এদের অফিসেও আমরা গিয়েছিলাম, সেখানে কিন্তু পার্টি অফিসেও নির্বাচনের আগেও তেমন কোনো তৎপরতা দেখা যায়নি এবং অবধারিতভাবেই এই দলগুলো নির্বাচনে বিশেষ কোনো সুবিধা করতে পারেনি। এখন যদি আমি বর্তমান প্রেক্ষাপটে আসি, ছাত্ররা কি আসলে কিংস পার্টি গঠন করতে যাচ্ছে অথবা তরুণরা কি কিংস পার্টি গঠন করতে যাচ্ছে? এখন অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাথে আসলে একটি 1-11 পরিস্থিতিকে তুলনা করা আমার কাছে একেবারেই ঐতিহাসিকভাবে সঠিক একটি বিশ্লেষণ মনে হয় না। এবং সেই সাথে বিএনপি আমরা বারবার বলেছি ওনারা নিজেরাই একটা কিংস পার্টির তকমা তাদের গায়েও লেগে আছে, সেই সাথে তারা একটি বড় নিপীড়িত দলও। উভয় ক্ষেত্রেই তাদের যথেষ্ট পরিমাণ তাদের সপক্ষে যুক্তি আছে এই দুইটি পক্ষেই। কিন্তু আমরা বলবো যে বিএনপিকে আহ্বান জানাচ্ছি আপনারা রাজনৈতিকভাবে আমরা এলাই, কারণ হচ্ছে আমরা অভ্যুত্থান, আপনারাও বলছেন আপনারা অভ্যুত্থানের শক্তি, আপনারাও বলছেন অভ্যুত্থানে আপনারা অবদান রেখেছেন। এই মুহূর্তে দরকার রাষ্ট্র পুনর্গঠন এবং সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে বিএনপি কে নাগরিক কমিটি, কে অন্য কোনো দল বা কে জামাত, এই জিনিসগুলো আসলে পার্থক্য করার কোনো
সুযোগ আমাদের নেই। অভ্যুত্থানের পরে যখন আমাদের নাগরিক কমিটি 8 সেপ্টেম্বর আত্মপ্রকাশ করে, তারপর থেকে আমরা বলেছিলাম যে সহযোগিতা ও জবাবদিহিতার মধ্যে আমরা এই সরকারকে রাখবো, কিন্তু এখন পর্যন্ত সহযোগিতার চেয়ে আমরা জবাবদিহিতার মধ্যেই তাদেরকে বেশি রেখেছি। তার কারণ এই যে আমরা জাতিগতভাবে এবং আমাদের সমষ্টিগতভাবে আমরা দেখেছি যে অ্যাকাউন্টেবিলিটি না থাকলে, জবাবদিহিতা না থাকলে যে কোনো সরকার আসলে কি পরিমাণে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারে। এখন যে কোনো একটা নতুন রাজনৈতিক দল গঠন করতে হলে জনমনে যে প্রশ্নটি থাকে, ওই নতুন দলের আসলে আদর্শটা কি, তাই না? এখন আমরা যদি নাগরিক কমিটি কিভাবে গঠন করা হয়েছে দেখি, তারা কিন্তু ডান থেকে একটু শিবির, বাম থেকে একটু ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন এবং মাঝখান থেকে কিছু তরুণ ইনফ্লুয়েন্সার বা কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে এসে একটা চমক দেখাতে চেয়েছে। তো আমরা আসলে সামান্তা শারমিনকে জিজ্ঞেস করেছিলাম, আপনারা যে বিভিন্ন মতের মানুষজনকে নিয়ে একটা প্ল্যাটফর্মে দাঁড় করালেন, এই জিনিসটা কিভাবে আসলে ওয়ার্কআউট করছে বা আপনাদের আদর্শ বা আসলে কি? এই 15 বছরের ফ্যাসিস্ট আমলের পরে বাংলাদেশের সকল মানুষের এক ধরনের রাজনৈতিক উত্তরণ ঘটেছে এবং তার মধ্যে দিয়ে সকল মতের মানুষ কিছু কিছু জায়গা নিজেদের ব্যক্তিগত হয়তো কিছু সাংগঠনিক জায়গা এগুলো কম্প্রোমাইজ করতে শিখেছে এবং সামষ্টিক যে প্রয়োজন, বাংলাদেশের যে সামষ্টিক প্রয়োজন, সেই সামষ্টিক প্রয়োজনের উদ্দেশ্যে নিজেদের জায়গা ছেড়ে দিয়েও অন্যের সাথে হাত মিলানোর জন্য, সেই একই সূত্রে গাঁথা হওয়ার জন্য তারা নিজেদের জায়গাগুলোও ছাড়তে রাজি হয়েছে। আমাদের তরুণ জনগোষ্ঠীর মধ্যে অন্তত আমরা দেখতে পাচ্ছি যে অন্তত এই তরুণ জনগোষ্ঠী একেবারেই নিজেদের যেই কনসেপ্ট, নিজেদের যে মাথা, সেটা বিকিয়ে দেয়নি এবং আমাদের তরুণ জনগোষ্ঠী রিজিড নয়, তারা ফ্লেক্সিবল এবং তারা সবার সাথে মিলে কাজ করার জন্য উদ্গ্রীব। এবং আমরা, আপনি যেটা বললেন যে এইখানে আমাদের কমিটির মধ্যে যারা আছেন তাদের মধ্যে নানান ধরনের নানান মতের মানুষ আছে, এটা কীভাবে ওয়ার্কআউট করছে? এটা ওয়ার্কআউট করছে কারণ এখানে সকলের একটা মত আছে যে বাংলাদেশকে অ্যাজ এ স্টেট স্ট্যাবলিশ করতে হবে, বাংলাদেশের স্টেটের যত ফাংশনারি আছে এটাকে ঠিক করতে হবে, এটার যে টোটাল যে রিকনস্ট্রাকশন প্রসেস, এটার সাথে সকলে একমত। 3রা আগস্ট যখন শহীদ মিনারে শেখ হাসিনার পদত্যাগের ঘোষণা দেয়, তখন কিন্তু তারা আরও বলেছিল ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত। তো আমরা সামান্তা শারমিনকে আসলে জিজ্ঞেস করেছিলাম যে এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলতে তিনি আসলে কি বুঝাচ্ছেন। আমরা তাকে আরও জিজ্ঞেস করি যে নতুন যে রাজনৈতিক দল গঠন করা হবে তাদের অর্থনীতি, সমাজ, রাষ্ট্র এবং বাজার ব্যবস্থা এর বিষয়ে কোনো ওপিনিয়ন থাকবে নাকি। তারা কি এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিরা যে নিওলিবারাল স্ট্রাকচারটাকে মেনটেন করতে চায় সেটার মধ্যেই থাকবেন, নাকি তারা সেখান থেকে বেরিয়ে এসে নতুন কোনো একটি অর্থনৈতিক ব্যবস্থার কথা বলবেন যেটার মাধ্যমে আদতেই বৈষম্যবিহীন সমাজ গঠন করা সম্ভব? দেখুন, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কিছু ধারণা আমরা একটি রাফ আকারে প্রথম প্রেস রিলিজে আমরা ব্যক্ত করেছি এবং প্রথম ধারণার মধ্যে আমাদের ছিল যে এই মুহূর্তে যে রাজনৈতিক শক্তি আছে, এই রাজনৈতিক শক্তিগুলোর একটি বড় ধরনের সংস্কার প্রয়োজন এবং এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই ধরনের কাঠামো আছে, এই কাঠামোগুলোর মধ্যেও আমরা ফ্যাসিজমের উপাদান দেখতে পাচ্ছি। আমরা সবগুলো দলকে আহ্বান জানিয়েছি যে আপনাদের রাজনৈতিক যে সংস্কৃতি আছে, আপনাদের দলীয় যে কাঠামোর মধ্যে যেই সংস্কার প্রয়োজন, সেই সংস্কারগুলো করুন এবং সেভাবে আমরা আসলে রাষ্ট্র পুনর্গঠনের কাজটা, রাষ্ট্রের সংস্কারের কাজটা করতে আমরা এগিয়ে যেতে পারবো। তার কারণ এই যে শুধুমাত্র কাঠামো নিয়ে আমরা শুধুমাত্র সংস্থা ভিত্তিক বা প্রতিষ্ঠান ভিত্তিক কাজ করলে এখন আর হচ্ছে না। বাংলাদেশ একটি পুরোপুরি রাজনৈতিক একটি দেশ, আমাদের সমস্ত সিদ্ধান্ত আসলে রাজনৈতিক মাঠে হয়। তো রাজনৈতিকভাবে সমাধান হওয়ার জন্য দলগুলোর ভিতরে অভ্যন্তরীণ সংস্কার হওয়া খুবই প্রয়োজন। যেই দলগুলোতে আসলে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলদারিত্ব, সন্ত্রাস, গুম, খুন এগুলোকে পারমিট করার কোনো ধরনের লিগ্যাল প্রসেস যদি থাকে বা কোনো ধরনের সিস্টেম যদি থাকে যে যারা সন্ত্রাসী তারাও দলগুলোতে বেশি প্রাধান্য পাবে, এই ধরনের সিস্টেম থাকলে আসলে মোটা দাগে আমরা কখনোই রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিতে পারবো না। এই কারণে আমরা বলেছি যে এইটা একটা বিষয় এবং আমরা বলেছি যে মোটা দাগে আমাদেরকে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে গড়ে উঠতে হবে। এই রাজনৈতিক দলগুলোর সংস্কারের মধ্যে দিয়ে আমরা চাই যে রাজনৈতিক জনগোষ্ঠী হিসেবে আমাদেরকে গড়ে উঠতে হবে। দেখুন, এখানে আমাদের যেই রাজনৈতিক দলই আসুক না কেন তাদেরকে অবশ্যই এটি অর্থনৈতিক নীতিমালা রূপরেখা তাদেরকে দিতে হবে এবং তারা আসলে বাংলাদেশকে কোন পথে নিতে চায় এটার একটা নীতিমালা লাগবে। এবং সেক্ষেত্রে আমরা বলবো যে এখানে যতগুলো অর্থনৈতিক ব্যবস্থা বাংলাদেশে এই মুহূর্তে অস্তিত্বশীল আছে বা পৃথিবীতে এই মুহূর্তে অস্তিত্বশীল আছে, সব ধরনের অর্থনৈতিক ব্যবস্থার একটি গবেষণা হওয়া প্রয়োজন এবং এই ধরনের গবেষণার মধ্যে দিয়ে
আমাদেরকে একটি জনমত তৈরির মাধ্যমে আমাদের সিদ্ধান্তে আসতে হবে যে কী ধরনের অর্থনৈতিক ব্যবস্থা এই মুহূর্তে একটি ক্ষয়িষ্ণু প্রায় অর্থনীতির যে ক্ষয়িষ্ণু দশা আছে এই দশা থেকে আসলে বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম একটি অর্থনৈতিকভাবে সার্বভৌম একটি জায়গায় দাঁড়া করাতে পারে। আমরা আজকে যেহেতু বিএনপি ছাত্রদের দলকে বলছে যে তারা কিংস পার্টি এবং তাদের কোনো আদর্শিক ভিত্তি নেই, চলুন আমরা একটু 1978 সালে ফিরে যাই এবং পর্যালোচনা করি বিএনপি আসলে কিভাবে গঠন করা হয়েছিল। জিয়াউর রহমানের যে পলিসিটা তিনি নেন নতুন দল গঠন করার জন্য, সেটাকে ইংলিশে বলা হয় ওপেন আর্ম পলিসি। এবং বিএনপিতে কারা কারা ছিল সেটা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে যে নির্বাচনটি হয় সেখানে বিএনপির প্রথম এমপিরা কারা ছিল এবং তারা কোন দল থেকে আসে আমরা পর্যালোচনা করে দেখি। প্রথম এমপিদের মধ্যে 16% ছিল প্রাক্তন মুসলিম লীগ অর্থাৎ ডানপন্থী, 15% ছিল আবার ভাসানীপন্থী ন্যাপের সদস্যরা অর্থাৎ বামপন্থী। ঠিক একইভাবে 9% ছিল প্রাক্তন আওয়ামী লীগ নেতা, 6% ছিল ছাত্র ইউনিয়ন এবং বাংলাদেশ ছাত্রলীগের প্রাক্তন নেতারা, এবং এর মধ্যে 40% ছিল এমন কিছু মানুষ যাদের আসলে পূর্বে কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছিল না, তারা ছিল সমাজের ইনফ্লুয়েন্সার। এবং বিএনপির সাধারণ সম্পাদক অথবা জেনারেল সেক্রেটারিও কিন্তু দেয়া হয় AKM বদরুদ্দোজা চৌধুরীকে। তো একই জিনিস তো আসলে নাগরিক কমিটির মধ্যেও দেখা যায়। সম্প্রতি নাগরিক কমিটিতে যোগ্য আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছেন তাসনিম জারা। তিনি কে? তিনি একজন পপুলার হেলথ কন্টেন্ট ক্রিয়েটর, তিনি একজন ডাক্তার। অর্থাৎ সেই একই ব্লু প্রিন্টটা কিন্তু ছাত্রদের দলও বা নাগরিক কমিটিও নিচ্ছে। এখন আসলে তাহলে প্রশ্নটা কি? প্রশ্নটা আসলে কিংস পার্টি গঠন করা হচ্ছে নাকি না, সেটার থেকেও বড় ইন্টারেস্টিং হচ্ছে নতুন রাজনৈতিক দলটি তারা কি সাকসেসফুল হতে পারবে কিনা। বিএনপি কেন সাকসেসফুল আসলে হয়েছিল? কিংস পার্টি তো আসছে এবং গেছে। বিএনপি সাকসেসফুল হতে পেরেছিল জিয়াউর রহমানের তৎকালীন জেনারেল গ্রাসরুট সাপোর্ট, এবং পুরো বাংলাদেশে কিন্তু তার একটা জনপ্রিয়তা ছিল, তার একটা ক্লিয়ার ইকোনমিক পলিসি ছিল, এবং ফরেন পলিসির ব্যাপারেও তিনি কিন্তু সারকে নিয়ে আসেন। অর্থাৎ ছাত্ররা যদি এখন কোনো রাজনৈতিক দল গঠন করতে পারে, তারা কি আসলে কোনো জনপ্রিয় নেতাকে ভেরাতে পারছে নাকি? নাহিদ, আসিফ, মাহফুজরা তারা কি সরকারের শেষ পর্যন্ত থাকবেন এবং একদম শেষ মুহূর্তেই পদত্যাগ করে নির্বাচন করবেন, নাকি তারা একদম শুরু থেকে নতুন রাজনৈতিক দলের নেতৃত্ব দেবেন? এই সব বিষয়গুলোর ছোট ছোট বিষয়গুলোর মধ্যেই কিন্তু লুকিয়ে আছে জনগণ নতুন রাজনৈতিক দলটাকে কিভাবে পারসিভ করে।